হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো যে আমরা এসএসসি জিডিকে টার্গেট করে জিকেতে একটা ভালো স্কোর করার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত জিকে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করেছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 10। তো এর আগে আমরা 9টা ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও যদি কেউ দেখে না থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য। তো দেখো আজকের প্রথম কোশ্চেন কি বলছে, যে প্রথম কোশ্চেন বলছে যে অটল মিশন ফর রিজুভেনাল অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন এর লক্ষ্য কী ছিল। তো অটল মিশন যাকে আমরা সংক্ষেপে বলি অমৃত বলি, কি বলা হয়, যাকে সংক্ষেপে বলা হয় অমৃত। তো এর যে লক্ষ্য কী ছিল, এর লক্ষ্য ছিল যে জল সরবরাহ করা, জল সরবরাহ করা, সরবরাহ করা। ওকে, তো জল সরবরাহ করা হচ্ছে এর লক্ষ্য। তো দেখবে আমাদের ভারতবর্ষে প্রায় 47শোটি শহরে তোমার জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল কোন পরিকল্পনার মাধ্যমে, সেটা হচ্ছে অমৃত পরিকল্পনার মাধ্যমে। ওকে, তো যদি বলা হয় এটা আমাদের নরেন্দ্র মোদী কত সালে এটাকে চালু করেছিল, 2021 সালে। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন বলছে যে কোন ধারাটি শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত। তো তোমরা সকলেই জানো যে শোষণের বিরুদ্ধে যে অধিকার সেটা কত নম্বর ধারায় আছে, সেটা হচ্ছে আমাদের 23 আর 24 নম্বর ধারায়। 23 আর 24 নম্বর ধারায় কী বলা হয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে, রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন। তো তোমরা সকলেই জানো যে 23 নম্বর ধারায় কী বলা হচ্ছে, 23 নম্বর ধারায় বলা হচ্ছে কাউকে জোর করে খাটানো যাবে না। আর 24 নম্বর ধারায় 14 বছরের নিচে কাউকে ফ্যাক্টরিতে নিয়োগ করা যাবে না। ঠিক আছে, এই যে দুটো জিনিস সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা আছে। ওকে, তারপর দেখো 3 নম্বর কোশ্চিন, যে নিচের কোনটা ধাতুকল্প নয়। এখানে তোমার অপশান দিয়ে আছে জেনন, পোলোনিয়াম, টেলুরিয়াম আর হচ্ছে জার্মেনিয়াম। তো আমরা সকলেই জানি যে এখানে যে জেনন আছে এটা হচ্ছে তোমার ধাতুকল্প নয়। তার কারণ জেনন কি বলো তো, জেনন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, এটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস বলা হয় জেননকে। তো বাদবাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ধাতুকল্প। তো তোমরা একটা ট্রিকের মাধ্যমে যে সমস্ত ধাতুকল্প আছে সেগুলো মনে রাখতে পারো। দেখবে আমাদের আধুনিক পর্যায় সারণীতে বা মডার্ন পিরিয়ডিক টেবিলে 7টা ধাতুকল্পের কথা বলা আছে, 7টা। তো সেই 7টা ধাতুকল্প তোমরা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো। সেই ট্রিকটা হচ্ছে বসিজা, আশেমনি, আস্তে টেপো। এইটা হচ্ছে ট্রিকটা কি বললাম একবার ভালো করে শোনো। ট্রিকটা হচ্ছে বসিজা, আশেমনি, আস্তে টেপো। তো বসিজা, আশেমনি, আস্তে টেপো, এটার দ্বারা তোমরা যে সমস্ত 7টা ধাতুকল্প আছে সেগুলো মনে রাখতে পারো। সেই ধাতুকল্প দেখো, বইয়ে হচ্ছে বোরন, সিয়ে হচ্ছে সিলিকন, যায় জার্মেনিয়াম, আশিতে আর্সেনিক, মনিতে অ্যান্টিমনি, আস্তেতে অ্যাস্টেটাইন, টেতে টেলুরিয়াম আর পোয়ে হচ্ছে পোলোনিয়াম। তো এই যে তোমার যে 7টা বললাম এটা ট্রিক, বসিজা, আশেমনি, আস্তে টেপো। তো এখানে দেখো এই যে পোলোনিয়াম, টেলুরিয়াম, জার্মেনিয়াম এগুলো কি, এগুলো যে সব ধাতুকল্পের উদাহরণ। ঠিক আছে, তো মোট ধাতুকল্পের সংখ্যা কোনটা, পর্যায় সারণীতে 7টা, এটা ভালো করে মনে রাখতে পারো। আর ওর ট্রিকটা অবশ্যই ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তার কারণ তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা ধাতুকল্প নয়। এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা এসছে, এরকম কোশ্চেন আরও অন্যভাবে ঘুরে পিছিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন বলছে যে 1867 সালে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে তো যে অপশানগুলো ছিল তাতে তোমার যে অ্যান্সার সেটা হচ্ছে প্রার্থনা সমাজ। কত সালে প্রতিষ্ঠিত হয় প্রার্থনা সমাজ, 1867 সালে। সেটা হচ্ছে কি প্রার্থনা সমাজ। আর তোমরা সকলেই জানো যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেছিল, সেটা হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, 2015 সালে পরিকল্পনা কমিশন কোনটির দ্বারা প্রতিস্থাপিত হয়। পরিকল্পনা কমিশন আমরা জানি যেটা 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন কিন্তু বর্তমানে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন আমাদের বর্তমানে নেই। তো এই যে তোমার 2015 সালে যে পরিকল্পনা কমিশন কোনটা দ্বারা প্রতিস্থাপিত হয়, সেটা হচ্ছে আমাদের নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ। তো নীতি আয়োগ থেকে তোমরা 2-1টা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। আমাদের 1 জানুয়ারি 2015-তে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। আর নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে আমাদের পদাধিকার বলে প্রধানমন্ত্রী আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান হয়। ভাইস চেয়ারম্যানকে যদি বলে তাহলে ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের সুমন বেরি। আর যদি বলে সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারকে, তো চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে আর শব্দনাম। ওকে, তো এই যে পয়েন্টগুলো যেটা বললাম এটা ভালো করে মনে রাখতে পারো। তারপর দেখো নরম্যান বোরলগ
কোন দেশের বাসিন্দা? আমরা জানি মানে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বোরলগকে। এখানে জিজ্ঞেস করেছে যে নরম্যান বোরলগ কোন দেশের বাসিন্দা? সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে ওর হচ্ছে ওই দেশের বাসিন্দা, মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হচ্ছে কে? নরম্যান বোরলগ, যাকে আমরা কি বলি? ফাদার অফ গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লবের জনক। যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সে হচ্ছে এম.এস. স্বামীনাথন। যদি বলা হয় এম.এস. স্বামীনাথন কোন দেশের বাসিন্দা? ভারতের। যদি বলে কোন রাজ্যের, তাহলে কী হবে? সে হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ু। নেক্সট কোশ্চিন, কোন রাজ্যে বাঁশের ডোঙার সেচ ব্যবস্থা করা হয়? বাঁশের ডোঙার সেচ ব্যবস্থা, তো সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ে বাঁশের ডোঙার সেচ ব্যবস্থা করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ফুলদেই কোন রাজ্যের উৎসব? ফুলদেই, এটা একটা ভালো করে মনে রাখতে পারো। আমি একটা জিনিস বলছি, সেটা শোনো, যে ফুলদেই মানে ফুল দিচ্ছে। তো তোমরা দেখবে আমাদের উত্তরাখণ্ডে একটা ন্যাশনাল পার্ক আছে, যাকে আমরা বলি ভ্যালি অফ ফ্লাওয়ার। তো ভ্যালি অফ ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার মানে তো ফুল, সেখান থেকে তোমরা মনে রাখতে পারো যে ফুল মানে হচ্ছে ফ্লাওয়ার। তাহলে ভ্যালি অফ ফ্লাওয়ার কোথায় আছে? উত্তরাখণ্ডে। তো সেরকমভাবে তোমরা মনে রাখবে ফুলদেই কোন রাজ্যের উৎসব? এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। ওকে, তো উত্তরাখণ্ডে তোমার কি? সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার, তার সঙ্গে সঙ্গে আমাদের কি যে উৎসব, সেটা হচ্ছে ফুলদেই উৎসব। নেক্সট কোশ্চিন, জাতীয় মহিলা কমিশন কোন মানে কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় মহিলা কমিশন যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। তো এখানে কোশ্চিন আসতে পারে যে জাতীয় মহিলা কমিশন কোন ধরনের সংস্থা? এটা বিধিবদ্ধ না অবিধিবদ্ধ? এটা হচ্ছে বিধিবদ্ধ সংস্থা। ওকে, এটা হচ্ছে বিধিবদ্ধ সংস্থা। বিধিবদ্ধ সংস্থা সেইগুলো যেগুলো তোমরা আইন তৈরি করা হয়, ঠিক আছে। আর যেগুলো তোমার সংবিধানে থাকে না, সেগুলোকে আমরা কি বলি? বিধিবদ্ধ সংস্থা। ওকে, নেক্সট কোশ্চিন, কোনটির অভাবে হাড় দুর্বল হয়, তার সঙ্গে সঙ্গে কী হয়? দাঁতও ক্ষয় হয়? তাহলে এর অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে কী হয়? আমাদের হাড় দুর্বল হয়। আর যে হাড় দুর্বল হয় তাকে আমরা কী বলি? অস্টিওপরোরিস, ঠিক আছে, যেটা ভিটামিন ডি এর অভাবেও হয়। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আসাম সরকার এর কাছ থেকে সেরা নৃত্য পরিচালকের যে পুরস্কার পেয়েছেন কে? তো এর অ্যান্সার হচ্ছে তোমার কি? সেরা নৃত্য পরিচালকের পুরস্কার, তার নাম হচ্ছে গুরুযতীন গোস্বামী। গুরুযতীন গোস্বামী। এবার যদি বলে এই যে গুরুযতীন গোস্বামী কোন নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? তাহলে গুরুযতীন গোস্বামী তিনি যে নৃত্যের সঙ্গে জড়িত ছিলেন তার নাম হচ্ছে সাত্রিয়া ড্যান্স। ওকে, তো সাত্রিয়া ড্যান্সের সঙ্গে আরেকটা তোমরা ব্যক্তির নাম মনে রাখবে, সেটা হচ্ছে শারদী সাইকিয়া। একটা ট্রিকের মাধ্যমে মনে রাখবে যে আসামের যে একটা বিখ্যাত মানে ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য, যাকে আমরা কি বলি? সাত্রিয়া। তো সেই সাত্রিয়াতে তোমরা দুজন ব্যক্তি মনে রাখতে পারো যে যতীন রোদে সাঁতার কাটে। তাহলে যতীন হচ্ছে কি? গুরুযতীন গোস্বামী, আর রোদে হচ্ছে শারদী সাইকিয়া, আর সাঁতারে হচ্ছে সাত্রিয়া। নেক্সট, বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন? তো বাস্কেটবল খেলায় আমরা জানি এক সাইড মানে দুটো সাইড, পাঁচটা মোট 10টা খেলোয়াড়ের কী হয়? প্রয়োজন হয় মোট। যদি বলা হয় এমনি কতজন যদি বলে তাহলে এর অ্যান্সার হবে 5টা, আর যদি বলে এমনি টোটাল কতজন প্রয়োজন হয় তাহলে তোমার কটা হবে? নম্বর কোশ্চিন দেখো, 13 নম্বর কোশ্চিন বলছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অধ্যাদেশ জারি করে যখন রাজ্য আইনসভা চলে না? ভালো কোশ্চিন, এরকম কোশ্চিন অনেক পরীক্ষায় দেখা যায়। তো অধ্যাদেশ, তো আমরা জানি যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতির হাতে একটা ক্ষমতা থাকে অধ্যাদেশ জারি করা, যাকে আমরা কি বলি? অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা থাকে। তো আমরা সকলেই জানি যে যখন কোনো একটা আইন তৈরি হয় তখন সেটা কোথায় হয়? পার্লামেন্টে তৈরি হয়। এবার দেখা যাচ্ছে পার্লামেন্টের সেশন চলছে না, তখন তো আইন তৈরি হবে না। কিন্তু রাষ্ট্রপতির হাতে একটা ক্ষমতা থাকে, যখন পার্লামেন্ট চলে না তখন যদি একটা আইনের প্রয়োজন হয় তখন সেটাকে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে, সেটাকে আমরা কি বলি? অর্ডিন্যান্স বলি। তো এটা হচ্ছে একটা সীমিত সময়ের জন্য একটা আইন, সীমিত সময়ের জন্য একটা আইন। তো এই আইনটা কে তৈরি করে? আমাদের রাষ্ট্রপতি তৈরি করে। তো আমাদের সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকে যে সে অর্ডিন্যান্স জারি করতে পারে? সেটা হচ্ছে 123 নম্বর ধারায়। তো সেরকম যখন আমাদের রাষ্ট্রপতি যখন অর্ডিন্যান্স জারি করে, সেরকম প্রত্যেকটা রাজ্যের রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা থাকে। সেটা কত নম্বর ধারায়? সেটা হচ্ছে এখানে 2টা এদিকে বসিয়ে দাও, তাহলে কত হলো? 2, 1, 3, তাহলে 213। রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা থাকে অর্ডিন্যান্স জারি করা, সেটা হচ্ছে 123 নম্বর ধারায়। আর রাজ্যপালের হাতে যদি ক্ষমতা থাকে সেটা হচ্ছে কত নম্বর ধারায়? সেটা হচ্ছে 213 নম্বর ধারায় অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো করে তোমরা মনে রাখবে। তো এখানে যেহেতু বলেছে রাজ্য আইনসভা যেহেতু কথা বলেছে, তাহলে কে হবে? তার অ্যান্সার হবে রাজ্যপাল। রাজ্যপাল। ওকে,
তো তোমরা এর স্ক্রিনশট নাও, তারপর বাকি পার্টে আলোচনা করছি। তারপরের বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। তারপরে কোশ্চেনগুলো বলছে 14 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে আইসিসি আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ 2022 কোথায় হয়েছিল? তো 2022-এর যে আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ যেটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ইন্ডিজ। কোথায় হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল আমাদের 2022-এর ক্রিকেট বিশ্বকাপ। এবার যদি বলা হয় 2022 এটা হয়ে গেছে, যদি তোমাদের বলতে 2024-এর যে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে, এরকম কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি। তাহলে কোথায় হবে সেটা? তো এটা হবে তোমার সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে তোমার 2024-এ আন্ডার-19 ক্রিকেট বিশ্ব। কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন বলছে কুশন্তলালা প্রভাকর রেড্ডি তেলেঙ্গানার কোন আসন থেকে বিধায়ক হয়েছিলেন? তার অ্যান্সার হচ্ছে মনুগোড়ে। তো তেলেঙ্গানার মনুগোড়ে থেকে বিধায়ক হয়েছিলেন কে? কুশন্তলালা প্রভাকর রেড্ডি। নেক্সট কোশ্চেন, পাটালিপুত্রের আগে মগধের রাজধানী কোথায় ছিল? তো আমরা সকলেই জানি এটা হচ্ছে কোথায়? রাজগৃহ। রাজগৃহ, রাজগৃহকে গিরিব্রজ বলা হয়, মনে রাখবে তোমরা। বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী গুলাবো সাপেরা কোন নৃত্যের জন্য তিনি পরিচিত ছিলেন? তাহলে এর অ্যান্সার হচ্ছে এই যে গুলাবো সাপেরা একটা মহিলা, তো এই কোন নৃত্যের জন্য তিনি পরিচিত ছিলেন? তার নাম হচ্ছে কালবেলিয়া। কালবেলিয়া। যদি বলা হয় কালবেলিয়া নৃত্য মানে ভারতের কোন রাজ্যে মানে প্রচলিত হয় এই নৃত্যটা, সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান। তো এই যে গুলাবো সাপেরা, তো এই যে মহিলা নৃত্যশিল্পীটি খুব বিশ্ববিখ্যাত হয়েছেন। এই গুলাবো সাপেরা এই যে কালবেলিয়া নৃত্যকে মানে জনপ্রিয়তা করার জন্য তিনি গোটা বিশ্বে 165টা দেশে তিনি ভ্রমণ করেছিলেন। এই গুলাবো সাপেরাকে তোমার 2016 সালে তোমার পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ন্যারো গেজের দৈর্ঘ্য কত কিলোমিটার? তো ভারতের যে ন্যারো গেজের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1604 কিলোমিটার। অনলাইনার হিসাবে তোমরা এটা মনে রাখতে পারো যে ন্যারো গেজের দৈর্ঘ্য কত কিলোমিটার, সেটি 1604 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? তো মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তোমরা সকলেই জানো যে মূল ভূখণ্ড বলতে কোনটা? মূল ভূখণ্ড বলতে এইটা। তো এর নাম কি? এর নাম হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী। যদি বলতো এমনি যদি নর্মালি বলতো যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তাহলে তার অ্যান্সার হয়ে যেত ইন্দিরা পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এফসিআই, যাকে আমরা কি বলি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে তোমার 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1965 সালে। যদি বলা হয় এই যে এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, তো এই ছিল আজকের 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের এসএসসি জিডিতে প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞেস করেছে। তো আজকে আমরা ক্লাস নাম্বার 10 আমরা শেষ করলাম। তো এর আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো ভালো থেকে সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।